স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ নগর ভবন ব্লকেট কর্মসূচি দিয়েছেন তার সমর্থকরা। টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। প্রধান ফটক বন্ধ করে নগর ভবনের বিভিন্ন কার্যালয়ে তালা দেওয়া হয়। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাল বুধবার থেকে নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকদের এই লাগাতার বিক্ষোভ কর্মসূচি। রবিবার সকাল থেকে সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। এতে বন্ধ হয়ে যায় নগর ভবনের সামনের রাস্তায় যান চলাচল। আন্দোলনের কারণে নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ, তালা দেওয়া হয় বিভিন্ন ভবনে। সিটি কর্পোরেশন আসছে ধর্ম নিবন্ধনের কাজে, কিন্তু আমি এসে সেবাটা পাইনি এবং আমি দেখলাম গেটে তালা এবং সামনে আন্দোলন। এখন আমি আগে জানতাম না যে আন্দোলন হচ্ছে। এখন ওনাদের নাকি আজকে অফিস বন্ধ, এটার জন্য আমাদের জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ইভেন এই কারণে আমরা একক ব্যক্তি বিষয়টা এরকম না, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তার শপথ নেওয়ার সময় এই শপথকে প্রশাসন টালবাহানা ষড়যন্ত্র করে তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না কেন? আমাদের দাবি মানা না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। সেটা পদত্যাগ করায় আমাদের ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করা হবে। আজ যদি না হয় আমরা অনেক দৃষ্টির জন্য এই আন্দোলন চালিয়ে যাব। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে শপথ না পড়ানোয় আন্দোলনে নামেন ইশরাকের সমর্থকরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। সম্প্রতি পুশিন আর ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর ধরপাকড়ে দিনাজপুরের সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতেই ধান কাটা শুরু হয়েছে। বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবির পক্ষ থেকে সকাল ৮টার আগে এবং বিকেল ৫টার পরে সীমান্ত এলাকার জমিতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে দ্রুত সময়ের মধ্যে কৃষকরা ধান ঘরে তুলতে পারছে না। দিনাজপুরের ১৩ উপজেলার ৭টির সাথে ১৪৮ কিলোমিটার ভারত বাংলাদেশের সীমান্ত। এসব এলাকার শূন্যরেখার কাছে রয়েছে বহু ফসলি জমি। সীমান্তে সবসময়ই থাকে নানা সমস্যা, তার সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে পুশিন। সেই অস্থিরতার মধ্যেই শুরু হয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। খুব আতঙ্কের ভিতরে আছি। বিজিবি আসলে আমাদের বলে গেছে ৮টার ভিতরে যাইতে হবে সীমান্ত এলাকায়। যেহেতু দেশে গন্ডগোল, তারপরও ভয় আছে আমাদের। এখন ওইভাবে আমরা কাজকাম করছি, বিজেপি পাহারা দিচ্ছে, তাদের ডিউটি তারাও পালন করছে। পরিস্থিতি বিবেচনা করে বিজেপি দিনের সময় বেঁধে দিয়েছে কৃষকদের। বিজিবি ২৪ ঘন্টায় আমাদের গ্রামের এই যে বর্ডার সীমান্তে ২ ক্যাম্পের বিজিবি সবসময় ২৪ ঘন্টার জন্য পাহারা। আমাদের বলতেছে সকাল ৮টার ভিতরে কোনো সীমান্তে রাখা যাবেন না, বিকাল ৫টার পর যাবেন না। তারা আসছিল, আমাদেরকে বলছে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাদের ক্যাম্পে ফোন দিবে, আমরা দাঁড়ায় থাকবো, তোমরা কাজ করবে। তবে নির্ধারিত সময়ে কৃষকদের নির্ভয়ে ধান কাটতে বাড়তি টহল দিচ্ছে বিজিবি। ডিবিসি নিউজ ডেস্ক। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরিক ১৪ দল ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার পাঠানো নোটিশে প্রধান নির্বাচন কমিশনার, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে বিবাদী করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও ১৪ দলীয় জোটের বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে নোটিশে। লক্ষ্মীপুরের বাসিন্দা ও জাতীয় নাগরিক পার্টির কর্মী পরিচয় দেওয়া হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগান নোটিশটি পাঠান। নোটিশে বলা হয়, আওয়ামী লীগ দমন নিপীড়ন একা একা চালায়নি। তার অন্যতম প্রধান শরিক ১৪ দলীয় জোটের সিদ্ধান্তেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও বাকিদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেশে বাড়ছে বেকারের সংখ্যা। ২০২৪ সালের শেষে দেশে মোট বেকার বেড়েছে ২৬,১০,০০০ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সে হিসাবে ৩ মাসে বেকার বেড়েছে ৬০,০০০। এতে দেখা যায় ২০২৪ সালের জুলাই সেপ্টেম্বর তুলনায় অক্টোবর ডিসেম্বরে বেকার বেড়েছে ৬০,০০০। ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে বেকার জনগোষ্ঠী ছিল ২৫,৫০,০০০। সব মিলিয়ে এক বছরের ব্যবধানেও দেশে বেকার বেড়েছে। ২০২৪ সালে দেশে বেকারত্বের হার ছিল
4.48%। অন্যদিকে 2023 সালে ছিল 4.15%। এর আগে 2023 সালে দেশে মোট বেকার ছিল 24,60,000। সেই হিসেবে এক বছরে দেশে বেকার বেড়েছে 1,60,000। বিবিএস এর তথ্য বলছে দেশে পুরুষ বেকারের সংখ্যা 18 লাখ, অন্যদিকে নারী 8,20,000। এই বছরও শেষ হচ্ছে না খুলনা নগরীর জলাবদ্ধতা দূরীকরণের কাজ। আরও 2 বছর বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। এ কারণে দুর্ভোগ থেকে সহসাই মুক্তি মিলছে না নগরবাসী। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। খুলনা নগরবাসীর দুর্ভোগের আরেক নাম বর্ষা মৌসুমে জলাবদ্ধতা। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসছে নগরবাসী। 2019 সালের জানুয়ারিতে জলাবদ্ধতা নিরসনে 823 কোটি 76 লাখ টাকার প্রকল্প হাতে নেয় খুলনা সিটি কর্পোরেশন। চলতি বছরের জুনে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা, কিন্তু কাজ শেষ না হয় এবছরও বর্ষায় দুর্ভোগ পোহাতে হবে নগরবাসীকে। কাজটা করেই তারা সমাপ্ত চলে যায়, কিন্তু আসলে জলাবদ্ধতা কোনো নিরসন হয় না। সামান্য 10 মিনিট বৃষ্টি হলেই খুলনার প্রাণকেন্দ্র রয়্যাল মোড় ডুবে যায়। ড্রেনেজ ব্যবস্থা এখানে ভালো মানেন নেই যে পানিটার সাথে সাথে নিষ্কাশন হবে সেরকম ব্যবস্থাও নেই। খালগুলো তো দখলমুক্ত নেই এবং খালগুলোর যে পানি সরার যে স্বাভাবিক গতি সেই গতিপথটা আটকে আছে। এদিকে প্রকল্প বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার তাগিদ নাগরিক সমাজের। খুলনা শহরের খোঁড়াখুড়িতে ড্রেনের অবস্থা ভঙ্গুর, ফলে জলাবদ্ধতা নিরসন তো দূরের কথা, আগামী বর্ষাকালে যে খুলনার মানুষ কিভাবে যে দুর্ভোগ পোহাবে এটা বলা মুশকিল। পুনরায় আবার এটার মেয়াদ বৃদ্ধি করা, আবার খরচ বৃদ্ধি করা এবং সেটার মধ্যে দিয়ে জনগণের অর্থ নষ্ট হবে, রাষ্ট্রের অর্থ নষ্ট হবে। পুরনো কাজের সাথে নতুন কাজের যেন সমন্বয় করা হয় এবং কোনোভাবেই যেন এই অর্থের অপচয় না হয় সেই দিকে যেন কর্তৃপক্ষ খেয়াল রাখেন। সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। এই দুটো পাম্প হাউস যখন হবে তখন এর যে ক্যাপাসিটি আছে পার মিনিটে যে পানি উত্তোলন করতে পারে, তখন এই জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা সম্ভব হবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা দূর হবে এমন প্রত্যাশা নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। দিন দিন আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার। শহরের প্রবেশ পথ ও মোড়ে মোড়ে বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। এতে পথচারী ও শিক্ষার্থীদের পাশাপাশি দুর্ভোগে পর্যটকরা। এজন্য পৌর কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা না থাকাকে দায়ী করছেন স্থানীয়রা। আর জনবল সংকটের পাশাপাশি অসচেতনতাকে দুষছে কর্তৃপক্ষ। 5 লাখের বেশি বাসিন্দার শহর কক্সবাজার, যেখানে প্রতিদিনই সমাগম ঘটে দেশি বিদেশি হাজারো পর্যটকের। স্থানীয়দের পাশাপাশি হাজারো ভ্রমণকারীদের ফেলে দেওয়া বর্জ্যে শহরটি এখন যেন দুর্গন্ধের নগরী। পৌরসভার 12টি ওয়ার্ডের প্রবেশপথে ও মোড়ে দেখা যায় বর্জ্যের স্তূপ। সড়ক উপসড়কের স্থানে স্থানে জমে আছে ময়লা আবর্জনা। বৃষ্টিতে ময়লা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ায় পথচারীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। বর্ষা আসলে এই ড্রেনটা খুবই একদম নাজুক হয়ে যায়। সবাই এখানে ফেলে ঠিকভাবে রান নিচ্ছে না, কেন জনগণের খুব অসুবিধা হচ্ছে এটা নিয়ে। মোড়ে মোড়ে যে আবর্জনাগুলো দিনের পর দিন ফেলে রাখা হয়, পর্যটকদের কাছে বিরূপ মন্তব্য করে। পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। ডেলির ময়লাগুলো ডেলি নিয়ে গেলে আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে এই জিনিসটা ভালো হবে। কক্সবাজার যেহেতু একটি পর্যটন কেন্দ্র, আমরা এই পরিচ্ছন্ন নগরী কামনা করছি। ডাম্পার স্টেশন স্থাপন সহ সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি দীর্ঘদিনের হলেও বাস্তবায়নে নেই কোনো উদ্যোগ। এখানে কোনো পরিকল্পিতভাবে কোনোভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বাস্তবায়নে আমরা এই পর্যন্ত দেখি নাই। শহর হিসেবে যে পরিবেশ থাকা প্রয়োজন সে পরিবেশ নাই, এই পরিবেশ অত্যন্ত নোংরা হয়ে পড়েছে। নিয়মিত বর্জ্য অপসারণে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। যে এলাকাটা সকালে ময়লা পরিষ্কার করে নিয়ে আসে, সেখানে দেখা যায় জাস্ট 11টা-12টা বাজে আবার মানুষ ময়লা ফেলে। আর যেটা সকালে হয় না সেটা দুপুরের মধ্যে হয়ে যায়। আমরা পরিষ্কার করার চেষ্টা করি। হাউসহোল্ড যে কালেকশন, ময়লা কালেকশনের আলাদা সিস্টেম হয়তো ডেভেলপ করা লাগবে। পরিবেশ রক্ষায় সৈকত শহরটি পরিচ্ছন্ন রাখতে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে প্রত্যাশা সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। জাতির স্বার্থে দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি এমন সরকার চায় যা মানুষের কল্যাণে কাজ করবে।
আর তার দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বলেও জানান তিনি। যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি এমন সরকার চায় যা মানুষের কল্যাণে কাজ করবে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। দেশের মানুষ নির্বাচন চায়, এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করে এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, খুনের শিকার হয়েছি। আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করে। এ সময় তিনি জোর দেন ক্রীড়া উন্নয়নের উপর, প্রতিশ্রুতি দেন খেলোয়াড় তৈরির জন্য দেশে আরও বিকেএসপি তৈরি হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা দেশকে প্রতিনিধিত্ব করে তাদের দায়িত্ব নেবে রাষ্ট্র। ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে, রাত দিন পড়ালেখা করবে, এটা কেন? খেলতেও তো হবে। ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে সুযোগ পেলে ঢাকা শহরে অন্তত প্রতি 2টো ওয়ার্ডের মাঝখানে 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবে, মুরব্বীরা, বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন। প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলার এই আয়োজনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির নেতা ও দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ। ডিবিসি নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ তুলে 16 নেতা পদত্যাগ করেছেন। রবিবার রাতে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী নেতাদের মধ্যে রংপুর মহানগর কমিটির 11 জন ও জেলা কমিটির 6 জন রয়েছেন। এ সময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নানা অপকর্মের কথা তুলে ধরেন। পদত্যাগকারী নেতারা অভিযোগ করেন, রংপুরে মেলার নামে চলছে জুয়া, আর সেখান থেকে জেলা ও মহানগর কমিটি 7 লাখ করে মোট 14 লাখ টাকা চাঁদা তুলে আত্মসাৎ করেছেন। এছাড়াও মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট থেকে 1.5 কোটি টাকা আত্মসাতের সঙ্গেও তারা জড়িত ছিলেন বলে অভিযোগ করেন কর্তারা। টানা বৃষ্টিতে শেরপুরের নদ নদীর পানি দ্রুত বাড়ছে, ফলে দেখা দিয়েছে আকস্মিক বন্যার শঙ্কা। রবিবার বিকেল থেকে থেমে থেমে রাতভর বৃষ্টি ও ভারতের মেঘালয় এবং আসামে ভারী বৃষ্টির ফলে শেরপুরের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার শঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে শনিবার ঝিনাইগাতি উপজেলার সোমেশ্বরী নদীর পানির তোড়ে নির্মাণাধীন চাপাতলি সেতুর পার্শ্ববর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি দোকান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। জেলা কৃষি বিভাগ 80% বেশি পাকা ধান দ্রুত কেটে উঁচু স্থানে সংরক্ষণের পরামর্শ দিয়েছে। আমরা স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে সকলের উপস্থিতিতে একটা জরুরি সভার আহ্বান করেছি। পাশাপাশি আমাদের যে সরকারি যে সকল সুযোগ সুবিধা রয়েছে, সহযোগিতা, শুকনো খাবার, পাশাপাশি টিন বরাদ্দ সহ অন্যান্য যে সকল সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর জন্য আমরা লিখেছি এবং খুব দ্রুত সেটার বরাদ্দ আমরা পাবো। খোলা আকাশের নিচে সড়কের পাশে অপরিকল্পিতভাবে জয়পুরহাট পৌরসভার ময়লায় ভাগাড় স্থাপনে দুর্ভোগ বেড়েছে এলাকাবাসীর। বিশাল এলাকা জুড়ে ভাগাড়ে ময়লা আবর্জনার স্তূপ জমে মশা মাছির উপদ্রব সহ দুর্গন্ধে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশ, আর পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুত স্থানান্তরের চেষ্টা চলছে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নির্মাণ করা হয় ভাগাড়, অথচ জয়পুরহাটের ময়লার ভাগাড় হয়ে উঠেছে মাথা ব্যথার কারণ। 2006 সালে খঞ্জনপুর পাহাড়পুর সড়কের পাশে মিশন পূর্বপাড়া এলাকায় স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে 3 একর জমি কেনে পৌর কর্তৃপক্ষ। কিন্তু ল্যান্ডফিল নির্মাণ না হওয়ায় তখন থেকেই খোলা আকাশের নিচে শহরের সব ময়লা আবর্জনা স্তূপাকারে রাখা হয় জায়গাটিতে। প্রচণ্ড দুর্গন্ধে পুরো এলাকা বসবাস অযোগ্য। দুর্ভোগ বেড়েছে পর্যটন কেন্দ্র ঐতিহাসিক পাহাড়পুর যাওয়ার একমাত্র সড়কের পথচারীদেরও। স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে এলাকার শিশুসহ সব বয়সের মানুষের। দীর্ঘদিন যাবত এই ময়লার স্তূপের দুর্গন্ধ থেকে এত কষ্ট আমাদের হয়, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমার বাড়ির পাশে এই জিনিসগুলা ফেলায়
আমরা থাকতে পারি না, অসুখ বিসুখ ছেলে মেয়ের সবার অসুখ হয়। এলাকা দূষিত হয়ে গেছে, ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে 10 দিন 15 দিন পর পর ডায়রিয়া এটা ওটা হয়ে থাকে। তবে পৌর কর্মকর্তারা বলছেন ময়লা আবর্জনা নবনির্মিত আধুনিক বর্জ্য শোধনাগারে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। বেসরকারি একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে, আমাদের খুব অতি শীঘ্রই আমরা সেখানে বিজ্ঞানসম্মতভাবে আমাদের বর্জ্য সেখানে ডাম্পিং এবং সেপারেশন সহ অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো সম্পন্ন করা হবে। ময়লার ভাগাড় দ্রুত স্থানান্তর হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জের মীর কাদিমের ধবল গরুর সুখ্যাতি দেশ জুড়ে। বিশেষ করে কোরবানির ঈদে বংশ পরম্পরায় পুরান ঢাকার ক্রেতাদের পছন্দের শীর্ষে এই ধবল গরু। লালন পালনে ভেজাল মুক্ত দানাদার খাবারের পাশাপাশি মোটা তাজাকরণে কোনো ওষুধ ব্যবহার না করায় এই গরুর রয়েছে আলাদা কদর। এবারও কোরবানির হাটে চাহিদার শীর্ষে 200 বছরের ঐতিহ্য মীর কাদিমের ধবল গরু। একটা সময় ছিল যখন হাটে মীর কাদিমের গরুর ছিল অন্যরকম কদর। প্রাকৃতিক উপায়ে লালন পালন, সুস্বাস্থ্য আর গায়ের ধবধবে সাদা রং এদেরকে আলাদা করে রাখত অন্য সব গরু থেকে। প্রায় 200 বছর আগে থেকে মুন্সিগঞ্জের মীর কাদিমে বাণিজ্যিকভাবে গরু লালন পালন শুরু হয়। ধীরে ধীরে মীর কাদিমের গরুর সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, আর সেই খ্যাতিতে আলাদা মাত্রা যোগ করে ধবল গরু। পাবনা, যশোর, কুষ্টিয়া, টেপাখোলা, তারপরে আপনার এসব আর কি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই গরুগুলো আমরা সংগ্রহ করি। জ্ঞান হওয়ার পরে থেকে আমার বাপ দাদারা এরাও পালছে, এখন আমরা পালি। সন্তানকে বেশি মায়া করি, লালন পালন করে এই গরু। ধবল গরু লালন পালনে নেওয়া হয় বিশেষ যত্ন। খাবার হিসেবে দেয়া হয় ভেজাল মুক্ত খৈল, বুট, খেসারি, গম, মসুর ডালের ভুসি ও মিষ্টি গুড়। দেয়া হয় না কোনো ধরনের মোটা তাজাকরণ ওষুধ বা ইনজেকশন। পুরান ঢাকাবাসীর কাছে মীর কাদিমের ধবল গরুর ব্যাপক চাহিদা। সেই গরুগুলো অনেক সাদা হয়, দেখতে অনেক সুন্দর হয়। গরুগুলা যেই দেখবে তারই পছন্দ হবে। এটা আদিকাল থেকে আমরা এই কারণে পুরান টাউনে অনেক মানুষই মীর কাদিমের গরুর উপরে আস্থা। হাসা গরু, সাদা গরু, এই গরুটি আপনার পুরান ঢাকার ওনারা অনেক চয়েস করে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এই অঞ্চলের ঐতিহ্যের অংশ হিসেবে ধবল গরু লালন পালনে খামারিদের সার্বক্ষণিক সহযোগিতা দেয়া হয়। এই গরুগুলো আমাদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে। এই গরুগুলাকে আমরা বিনামূল্যে টিকা এবং চিকিৎসা প্রদান করে আসছি। এর চাহিদাটা বেশি এই কারণে, পশুটা আকারে ছোট, মাংস খুব সুস্বাদু। জেলায় এবছর কোরবানির জন্য ৬,২৭২ জন খামারি ৮১,৮৭৫টি গরু মোটা তাজাকরণ করেছেন। এর মধ্যে ধবল গরু 2 শতাধিক। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা এরই মধ্যে হারে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রবিবার এ তথ্য নিশ্চিত করেছে তার কার্যালয়। গেল সপ্তাহে 82 বছরের বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর গেল শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। এদিকে ক্যান্সার শনাক্তের খবর প্রকাশিত হওয়ার পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন বাইডেন। এ সংবাদে সহানুভূতি দেখিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বাইডেনের সুস্থতা কামনা করেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।